এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি মডেল সেট কোশ্চেনের একটি মডেল সেট নাম্বার 2 সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা সেট নাম্বার 1 সম্পর্কে আলোচনা করেছি। এবারে মডেল কোশ্চেন পেপার সেট 2 সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার একটাই এবং একমাত্র উদ্দেশ্য তোমাদের কোশ্চেন সম্পর্কে একটা ধারণা দেওয়া, বিস্তৃত ধারণা দেওয়া, কি ধরনের প্রশ্ন থাকতে পারে, কি রকম হতে পারে, পর্ষদের যে প্রশ্নের যে নম্বর বিভাজন রয়েছে সেটি ঠিক কি রকম এবং সেই অনুযায়ী প্রশ্নগুলো কি ধরনের হতে পারে। তাহলে এসো আমরা প্রশ্নের আলোচনায় ঢুকি। প্রথম যে প্রশ্নটি সেটি অবশ্যই গল্প থেকে, অর্থাৎ আদরিনী। এর আগে যখন তোমাদের সেট নাম্বার 1 সম্পর্কে আমরা আলোচনা করেছি তখন এটা বলেছি যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, তোমরা এতদিনে প্র্যাকটিস শুরু করে দিয়েছো, সুতরাং তোমরা এই ব্যাপারটা নিশ্চয় জানো। এটাকে আলাদা করে আবার বারবার রিপিট করলাম না, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আদরিনী থেকে। জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো: ক, তিনি কিছুটা রুক্ষ এবং বদরাগী। খ, তার হৃদয় অত্যন্ত কোমল এবং স্নেহবৎসল। গ, তিনি একজন নামকরা উকিল। নাকি ঘ, সংসারের যাবতীয় কাজকর্মের দায়ভার ছিল বৃদ্ধের কাঁধে। তাহলে জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়, এখানে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, বলা হয়েছে তিনি কিছুটা রুক্ষ এবং বদরাগী। এটা কিন্তু সত্য। গল্প থেকে আমরা জয়রাম মুখোপাধ্যায়ের যতটুকু পরিচিতি পাই তাতে তিনি রুক্ষ এবং বদরাগী ছিলেন। খ, তার হৃদয় ছিল অত্যন্ত কোমল এবং স্নেহবৎসল। হ্যাঁ, এটাও ঠিক। তিনি যতই উপরে মেজাজে রুক্ষ হন না কেন, বদরাগী হন না কেন, তিনি কিন্তু খুব স্নেহবৎসল ছিলেন। গ, তিনি একজন নামকরা উকিল। এইখানে একটু গন্ডগোল বেঁধেছে। আসলে জয়রাম মুখোপাধ্যায় নামকরা উকিল ছিলেন না, তিনি যা ছিলেন তা হলো উকিলের সাহায্যকারী, অর্থাৎ মুখতার। তাহলে এই গ নম্বরটি হচ্ছে উত্তর। আমাদের জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়, যে তথ্যটি ঠিক নয়, সেটি হলো এটি: তিনি একজন নামকরা উকিল নন, তিনি একজন নামকরা মুখতার। এবং ঘ নম্বর, সংসারের যাবতীয় কাজকর্মের দায়ভার ছিল বৃদ্ধের কাঁধে। এটা খুব সত্যি কথা। তার এক ছেলে পড়ছিল আর বাকি দুজন ছেলে মূর্খ, তারাও তো কাজকর্ম কোনো কিছুতেই খুব একটা সঙ্গ দেয় না তার বাবাকে। সুতরাং সমস্ত দায়িত্ব, ছেলের মেয়ে কল্যাণীর বিয়ে থেকে, আদরিনীকে বিক্রি করা থেকে, বাকি সংসার চালানো, ছোট ছেলের পড়ার খরচ চালানো, সমস্ত দায়িত্ব ছিল এই বৃদ্ধের কাঁধে। পরের প্রশ্ন: জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের জমিদারদের বাঁধা মোক্তার ছিলেন। ক, 15 বছর ধরে। খ, 20 বছর ধরে। গ, 25 বছর ধরে। নাকি ঘ, 30 বছর ধরে। জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের জমিদারদের বাঁধা মোক্তার ছিলেন 15 বছর, 20 বছর, গ 25 বছর, নাকি ঘ 30 বছর ধরে। পীরগঞ্জের জমিদারদের বাঁধা মোক্তার ছিলেন যত বছর ধরে জয়রাম মুখোপাধ্যায়, সেটা হলো খ 20 বছর ধরে। তিনি নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল ওদেরকে বলছেন যে, যখন তারা বলছে যে পীরগঞ্জে জমিদারদের বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছেন তারা, জয়রাম মুখোপাধ্যায় নেমন্তন্ন পেয়েছেন কিনা, তখন তিনি জয়রাম মুখোপাধ্যায় একটু রেগে গিয়ে বলছেন, জানো পীরগঞ্জের যে জমিদার রয়েছে তাদের আমি 20 বছরের বাঁধা মোক্তার, আমাকে নেমন্তন্ন না করে তোমাদেরকে নেমন্তন্ন করবে, তোমরা ভাবলে কি করে? 20 বছর অর্থাৎ 20 বছর। তাহলে জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের জমিদারদের বাঁধা মোক্তার ছিলেন 20 বছর ধরে। পরের প্রশ্ন: মিল করো। স্তম্ভ, খ স্তম্ভ। প্রথমে রয়েছে জরিমানা, বি হাতির মাসিক খরচ, সি ঘর ভাড়া, ডি আদরিনীর মোট ভাড়া। জরিমানা একবার জয়রাম মুখোপাধ্যায়কে দিতে হয়েছিল। আদালতে বচসা টচসা ঝগড়া টগড়া হয়েছিল, সেই কারণে জরিমানা দিতে হয়েছিল। হাতির মাসিক খরচ মানে আদরিনীর জন্য মাসে যত টাকা খরচ হতো সেটা। সি ঘর ভাড়া। জয়রাম মুক্তার যখন প্রথম এলেন যশোর জেলা থেকে পদ্মা পার করে যখন প্রথমবার এলেন, তখন তিনি তার বর্তমান ঠিকানায় তখন তিনি একটা ঘর ভাড়া নিয়েছিলেন, সেই ঘর ভাড়া এবং আদরিনীর মোট ভাড়া। যখন জয়রাম মুখোপাধ্যায় আর সংসার চালাতে পারছেন না, তখন আদরিনী খরচ তোলাটাও তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, তখন তিনি আদরিনীকে ভাড়া দিয়েছিলেন, ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো তার জন্য একটা খসড়া তৈরি করেছিলেন।
বিজ্ঞাপনের একটা খসড়া এবং সেখানে বলা ছিল আদরিনীর ভাড়া 3 টাকা, মাহুতের খোরাকি, হাতির খোরাকি সবকিছু মিলিয়ে মোট ভাড়া যেটা একুনে 4 টাকা, একুনে অর্থাৎ সর্বমোট 4 টাকা। তাহলে একটা উত্তর তো পেয়ে গেলে আদরিনীর মোট ভাড়া ডি নম্বর। তাহলে এখানে হবে 1 নম্বরটা 4 টাকা। জরিমানা, যে 1700 টাকা খরচ করেছিলেন, যত টাকা জরিমানা লাঘব মানে বাদ দেওয়ার জন্য, বাতিল করার জন্য, সেটা হলো জরিমানা 5 টাকা। 5 টাকা জরিমানা হয়েছিল জয়রাম মুক্তারের, এবং সেই জরিমানা তিনি দেবেন না। তিনি এতখানি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ ছিলেন, তিনি সেই জরিমানা দিতে অস্বীকৃত হন এবং পরে তিনি হাইকোর্টে যান আর সেই 1700 টাকা খরচ করে ওই 5 টাকা জরিমানার যে অর্ডার হয়েছিল জরিমানা দেওয়ার, সেটাকে রদ করান। ঘর ভাড়া হয়েছিল 13 শিকা, এবং আরেকটা বাকি থেকে গেল হাতির মাসিক খরচ, এটি হলো 30 থেকে 40 টাকা। আদরিনীর মাসিক খরচ হতো 30 থেকে 40 টাকা। তাহলে আমরা পেলাম, দেখো এ নম্বরটা হচ্ছে 3, এখানে কোথায় আছে 3? এ নম্বর 3, বি নম্বর তাহলে 2, বি 2, হাতির মাসিক খরচ 30 থেকে 40 টাকা। সি ঘর ভাড়া ছিল 13 শিকা, অর্থাৎ 4 নম্বরটা। এবং ডি আদরিনীর মোট ভাড়া, অর্থাৎ ডি হচ্ছে 1 নম্বর। তাহলে আদরিনীর মোট ভাড়া ছিল 4 টাকা। তাহলে আমাদের এখানে যে বিকল্পগুলি দেওয়া রয়েছে তার মধ্যে সঠিকটি এই খ নম্বর, অর্থাৎ এ, বি 2, সি 4 এবং ডি 1। বাকি বিকল্পগুলি ভুল। সুতরাং তোমাদেরকে তো ক্রস করার দরকার নেই, ওএমআর শিটে তোমরা শুধু সঠিক উত্তর গোল করে আসবে। পরের প্রশ্ন, কল্যাণীর আশীর্বাদ স্থির হয়েছিল ক ফাল্গুন মাসে, খ বৈশাখ মাসে, গ জ্যৈষ্ঠ মাসে, ঘ আষাঢ় মাসে। এই জায়গাটা একটু গুলিয়ে ফেলতে পারো, তাই এই প্রশ্নটি এখানে রাখা। কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু জ্যৈষ্ঠ মাসে, 10ই জ্যৈষ্ঠ কল্যাণীর বিয়ের তারিখ, কিন্তু কল্যাণীর আশীর্বাদ স্থির হয়েছিল বৈশাখ মাসে। তাহলে কল্যাণীর আশীর্বাদ স্থির হয়েছিল খ বৈশাখ মাসে, উত্তর হবে খ বৈশাখ মাসে। পরের প্রশ্ন, আদরিনীকে বামুনহাটের মেলায় পাঠানো হয়েছিল চৈত্র সংক্রান্তির ক 1 সপ্তাহ আগে, খ 4 দিন আগে, গ 10 দিন আগে, নাকি ঘ 15 দিন আগে। আদরিনীকে প্রথমবার বিক্রি করার উদ্দেশ্যে পাঠানো হয় বামুনহাটের মেলায়। এই বামুনহাটের মেলাটা শুরু হয় আবার চৈত্র সংক্রান্তির 15 দিন আগে থেকেই, আর সেখানে আদরিনীকে পাঠানো হয়েছিল 1 সপ্তাহ আগে, চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ আগে। তাহলে বামুনহাটের মেলায় আদরিনীকে পাঠানো হয়েছিল চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ আগে। পরের প্রশ্ন, আদরিনীকে বিক্রি করতে নিয়ে যাওয়ার আগে জয়রাম মুখোপাধ্যায় তাকে খাইয়েছিলেন ক 2 টাকার রসগোল্লা, খ 2 কেজি রসগোল্লা, গ 1 ডজন কলা, নাকি ঘ 2 কেজি আলো চাল। আদরিনীকে যখন বামুনহাটের মেলায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রথমবার বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন নিজে হাতে আদরিনীকে রসগোল্লা খাইয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়, এবং সেটা ছিল 2 টাকার রসগোল্লা। আজকাল 2 টাকায় একটা রসগোল্লাও আর পাওয়া যাবে না, কিন্তু তখনকার দিনে 2 টাকা অনেক টাকা। সুতরাং আদরিনীকে বিক্রি করতে নিয়ে যাওয়ার আগে জয়রাম মুখোপাধ্যায় তাকে 2 টাকার রসগোল্লা খাইয়েছিলেন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। 1, মুখোপাধ্যায় মশাই মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সকালে। 2, বাড়িতে প্রথম দিন আদরিনী খেয়েছিল কলা ও আলো চাল। 3, হাতি কেনার পর কেটে গিয়েছিল দীর্ঘ 7 বছর। 4, মুখুজ্জে বাড়িতে হাতিটি এসে পৌঁছেছিল সকাল 9টায়। প্রথম ইনফরমেশনটা দেখি, মুখোপাধ্যায় মশাই মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সকালে। না, মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে হাতিতে চেপে মুখোপাধ্যায় মশাই যখন দেখা করতে গেলেন তখন বিকেল বেলা, সুতরাং এটা ঠিক নয়। বাড়িতে প্রথম দিন আদরিনী খেয়েছিল কলা ও আলো চাল। হ্যাঁ, প্রথম দিন প্রবেশ করে আদরিনীকে যখন বরণ করা হলো তখন আদরিনীকে ধামাই করে আলো চাল এবং কলা দেওয়া হয়েছিল, তার মধ্যে আদরিনী খানিক খেয়েছিল, খানিকটা ছিটিয়েছিল। তাহলে এটা ঠিক। হাতি কেনার পর কেটে গিয়েছিল দীর্ঘ 7 বছর, না, এই যে গল্পের যে সময়কালের যে প্রবাহটা যেটা আমরা দেখতে পাই, সেখানে হাতি কেনার পর কেটে গিয়েছিল সুদীর্ঘ 5 বছর। তাহলে এটা ভুল, এটা 5 বছর। মুখুজ্জে বাড়িতে হাতিটি এসে পৌঁছেছিল সকাল 9টায়। না, মুখুজ্জে বাড়িতে গল্প অনুযায়ী হাতিটি এসে পৌঁছেছিল বেলা 7টায়। তাহলে এইটিও ভুল। তাহলে দেখো, এখানে আমরা পেলাম
মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এসো দেখে নিই অপশনে বা বিকল্পে কোথায় এইগুলি রয়েছে। কতে রয়েছে সত্য, পরেরটি রয়েছে মিথ্যা, তারপরে 3 নম্বর রয়েছে সত্য, 4 নম্বরও সত্য। কিন্তু এটা তো হবে না, কারণ আমরা পেয়েছি মিথ্যা, সত্য, মিথ্যা, মিথ্যা, তাহলে এটা হবে না। খ নম্বরে পেয়েছি সত্য, সত্য, মিথ্যা, সত্য, না এটাও হবে না, কারণ প্রথম অপশনটি ভুল রয়েছে। গ নম্বরেও পেয়েছি তাই মিথ্যা, সত্য, মিথ্যা, মিথ্যা, এটিও হবে না। ঘ নম্বরে পেলাম আমরা এক। আচ্ছা, গ নম্বরে পেয়েছি আমরা প্রথমটি মিথ্যা, দ্বিতীয়টি সত্য, তৃতীয়টি মিথ্যা এবং চতুর্থটিও মিথ্যা। তাহলে দেখো গ নম্বর, দেখো এখানে প্রথমটি মিথ্যা, দ্বিতীয়টি সত্য, 3 নম্বরটি মিথ্যা, 4 নম্বরটি মিথ্যা। তাহলে এখানে উত্তর হবে এই গ নম্বর এবং এই ঘ নম্বরটিও হবে না। তাহলে সঠিক উত্তর এইভাবে মিথ্যা, সত্য, মিথ্যা, 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 এটা সত্য, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। পরের প্রশ্ন, আদরিণী গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো ক দেশীয় বিলাতি, খ গল্পাঞ্জলি, গ গল্পবিথি, নাকি ঘ নবকথা। আদরিণী গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া সেটি হলো খ গল্পাঞ্জলি। আদরিণী গল্প গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, মহাভাষ্যের রচয়িতা হলেন, এটি বাঙ্গালা ভাষা, তোমাদের যে প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা সেখান থেকে প্রশ্ন। মহাভাষ্যের রচয়িতা হলেন ক পতঞ্জলি, খ শঙ্করাচার্য, গ জয়দেব, ঘ সবর স্বামী। মহাভাষ্যের রচয়িতা হলেন ক পতঞ্জলি। পতঞ্জলির মহাভাষ্যের যিনি রচয়িতা তিনি হলেন পতঞ্জলি। পরের প্রশ্ন, স্বামীজি বাঙ্গালা ভাষা প্রবন্ধটিতে সাহিত্য শিল্পের ক্ষেত্রে যে ভাষা ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন তা হলো ক সংস্কৃত, খ প্রাকৃত, গ সাধু বাংলা, নাকি ঘ চলিত বাংলা। স্বামীজি তার এই যে বাঙ্গালা ভাষা যে প্রবন্ধটি, যেটি ভাববার কথা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, সেখানে সাহিত্য শিল্পের ক্ষেত্রে যে ভাষা ব্যবহারের পক্ষপাতী ছিলেন সেটি হলো ঘ চলিত বাংলা ভাষা, অর্থাৎ একেবারে মুখের ভাষা, যে ভাষায় সবচেয়ে বেশি আমরা ভাব প্রকাশ করতে পারি, কারণ স্বামীজি মনে করতেন ভাব প্রধান, ভাষা গৌণ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছিলেন ক সংস্কৃত ভাষায়, খ পালি ভাষায়, গ পুস্তু ভাষায়, নাকি ঘ মৈথিলি ভাষায়। গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব তিনি মুখের ভাষায় মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, ধর্মের কথা, তার যে ধর্মাচরণের কথা, কোন পথে গেলে ঈশ্বরকে পাওয়া যেতে পারে, এই সমস্ত কথাবার্তা, এই সব কিছু তিনি তার শিষ্যদের, তিনি জগৎ সংসারকে শিখিয়েছেন একেবারে মানুষের যে মুখের ভাষা সেটিতে, এবং সেটি হলো সেই সময়ে যে ভাষায় তিনি শিক্ষা দিয়েছিলেন পালি ভাষা। তাহলে গৌতম বুদ্ধ সাধারণ মানুষকে তাদের মুখের ভাষায় শিক্ষা দিয়েছিলেন এবং সেই ভাষা ছিল পালি ভাষা, সেই সময়কার মানুষের মুখের ভাষা পালি ভাষা। পরের প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধে গহনার কারুকার্যের প্রসঙ্গ ব্যবহার করা হয়েছে। বাঙ্গালা ভাষা প্রবন্ধে গহনার কারুকার্যের ব্যাপারটি যে প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে সেটি হলো ক ভাষার সৌন্দর্য ও সরলতা বোঝাতে, অলংকারের গুরুত্ব বোঝাতে, গ সংস্কৃত ভাষার প্রয়োজনীয়তা বোঝাতে, নাকি ঘ কেবলমাত্র নারীদের সাজসজ্জার বিষয় বোঝাতে। বাঙ্গালা ভাষা প্রবন্ধে গহনার কারুকার্যের যে বিষয়টি অবতারণা করেছেন স্বামী বিবেকানন্দ, সেটি আসলে ভাষার সৌন্দর্য ও সরলতা বোঝানোর জন্য। তাহলে বাঙ্গালা ভাষা প্রবন্ধে গহনার কারুকার্যের প্রসঙ্গ ব্যবহার করা হয়েছে ভাষার সৌন্দর্য ও সরলতা বোঝাতে। এই অলংকারের গুরুত্ব বা সংস্কৃত ভাষার প্রয়োজনীয়তা বা নারীদের সাজসজ্জার কথা সেখানে আসলে বলা হয়নি, তার আড়ালে বলা হয়েছে ভাষার সৌন্দর্য ও সরলতার কথা। পরের প্রশ্ন, অর্বাচীন কালের কথার অর্থ হলো ক প্রাচীন কালের, খ নতুন যুগের, গ মধ্যযুগের, নাকি ঘ কোনটিই নয়। অর্বাচীন কালের কথার অর্থ হলো যেটি, সেটি হলো খ নতুন যুগের। অর্বাচীন কালের কথার অর্থ হলো নতুন যুগের। পরের প্রশ্ন, ধর্ম কবিতায় ধর্ম শব্দটি ব্যবহৃত হয়েছে ক 5 বার, খ 7 বার, গ 9 বার, নাকি ঘ 11 বার। ধর্ম কবিতায় ধর্ম এই কথাটি ব্যবহার হয়েছে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্ম কবিতায় ধর্ম কথাটি ব্যবহৃত হয়েছে ঘ 11 বার। 11 বার এই ধর্ম শব্দটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন,
বিবৃতিগুলির মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ নির্বাচন করো। বিবৃতিগুলির মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ নির্বাচন করো। প্রথম বিবৃতি, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। দ্বিতীয় বিবৃতি, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। তৃতীয় বিবৃতি, বাতাসের ধর্ম দিগন্ত পেরোনো। এবং চতুর্থ বিবৃতি, গার্সিয়া লোরকার ধর্ম হলো আঁকা। বিবৃতিগুলির মধ্যে যেগুলি শুদ্ধ আর যেগুলি অশুদ্ধ, এসো আগে বিবৃতিগুলো অ্যানালিসিস করে জেনে নিই। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, কবিতা অনুযায়ী কবিরের ধর্ম সত্যের বয়ান, তাহলে এটা শুদ্ধ। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের সঙ্গে লেনিনের নাম ওতপ্রোতভাবে যুক্ত এবং এখানে নতুন পতাকা মানে নতুন বিপ্লবী চেতনা। তো সেই বিপ্লবী চেতনা লেনিন নিয়ে এসেছিলেন, যার ফলশ্রুতি বলশেভিক বিপ্লব। তাই লেনিনের ধর্ম নতুন পতাকা। বাতাসের ধর্ম দিগন্ত পেরোনো। কবিতা অনুযায়ী বাতাসের ধর্ম না থামা কখনো, তাহলে এইটা ভুল। আর গার্সিয়া লোরকার ধর্ম ছিল আঁকা। না, গার্সিয়া লোরকা ছিলেন একজন স্প্যানিশ ভাষার কবি, বিখ্যাত স্প্যানিশ কবি গার্সিয়া লোরকা, যিনি আততায়ীর হাতে মারা যান এবং যার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। সেই গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতা লেখা, আর আঁকা যার ধর্ম কবিতা অনুযায়ী এবং অবশ্যই বাস্তবেও ভ্যান গগ। তাহলে গার্সিয়া লোরকার ধর্ম ছিল আঁকা, ইনফরমেশন ভুল। তাহলে আমরা পেলাম শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ। চলো দেখি। ক বলেছে শুদ্ধ, 2 নম্বরটা বলেছে অশুদ্ধ, 3 নম্বর শুদ্ধ, 4 নম্বর অশুদ্ধ, তাহলে এটা ভুল। খ বলেছে দুটো, প্রথম দুটো অশুদ্ধ, পরের দুটো অর্থাৎ 3 নম্বর আর 4 নম্বর শুদ্ধ। না, এটাও ভুল। গ বলেছে প্রথমটি এবং দ্বিতীয়টি শুদ্ধ এবং তৃতীয় আর চতুর্থ অশুদ্ধ। দেখো আমরাও এখানে তাই পেয়েছি, প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ, তৃতীয়টি অশুদ্ধ, চতুর্থটি অশুদ্ধ। তাহলে এখানে অপশন হবে গ এবং বাকি এই সবকটি। পরের প্রশ্নে যাব। শূন্যস্থান পূরণ করো। তোমার ধর্মের পথে কেন ড্যাশ। তোমার ধর্মের পথে কেন? ক অপব্যয়, খ অপচয়, গ অসহিষ্ণুতা, ঘ অসম্মান। কবিতা অনুযায়ী তোমার ধর্মের পথে কেন? ক অপব্যয়। তোমার ধর্মের পথে কেন অপব্যয়। পরের প্রশ্ন, ধর্ম কবিতা অনুযায়ী গান যার ধর্ম তিনি হলেন ক বিসমিল্লাহ খাঁ, খ ওস্তাদ জাকির হোসেন, গ আব্দুল করিম খাঁ, নাকি ঘ কবির। ধর্ম কবিতা অনুযায়ী গান যার ধর্ম তিনি হলেন আব্দুল করিম খাঁ, যার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে এবং যিনি শাস্ত্রীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে একজন ভারতবর্ষের একজন নামকরা গায়ক, শাস্ত্রীয় সঙ্গীতের একজন নামকরা গায়ক আব্দুল করিম খাঁ, যার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে। তাহলে ধর্ম কবিতা অনুযায়ী গান যার ধর্ম তিনি হলেন আব্দুল করিম খাঁ। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা একটি ক প্রকৃতি বিষয়ক কবিতা, খ রূপকথা ধর্মী কবিতা, গ রূপক কবিতা, নাকি ঘ স্বদেশ প্রেম বিষয়ক কবিতা। দিগ্বিজয়ের রূপকথা এই নামটি এমন এবং গোটা কবিতা জুড়ে রূপকথার এত বেশি প্রসঙ্গ রয়েছে যে তোমাদের মনে হতেই পারে এটি বুঝি রূপকথা ধর্মী কবিতা। এখানে ভুল করো না, দিগ্বিজয়ের কবিতা কখনোই একটি রূপকথা ধর্মী কবিতা নয়। এটি হলো আসলে একটি রূপক কবিতা, একটি রূপক কবিতা। যেটি বলতে চাওয়া হয়েছে সেটিকে অন্য আরেকটা ওই রূপকথার আড়ালে বলতে চাওয়া হয়েছে। স্পিকিং ইন অ্যানাদার ওয়ে ইংরেজিতে বলা হয় অ্যালিগরি। পরের প্রশ্ন, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে বলতে বোঝানো হয়েছে ক খেজুর গাছ দিয়ে ঘেরা দ্বীপে পৌঁছে যাবেন, খ নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন, গ রণক্ষেত্রে পৌঁছে যাবেন, নাকি ঘ কোনোটি নয়। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, এখানে কবি যেটি বলতে চেয়েছেন সেটি হলো খ নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন, নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন। নেক্সট প্রশ্ন, মিল করো ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথমে রয়েছে তেপান্তর, তারপর মরুপথ, সিন্ধু জল, তারপর রয়েছে আকাশ। এদিকে রয়েছে পুষ্পক রথ, পক্ষীরাজ, উট এবং সপ্তডিঙা। খুব ইজি একটা মিল করো। তেপান্তর আমরা জানি, তেপান্তরের সঙ্গে যেটি যুক্ত সেটি হলো পক্ষীরাজ এবং কবিতা অনুযায়ীও তাই। মরুপথ, মরুপথে ওই যে জাদু অশ্ব সেটি হয় উট, তেপান্তর পক্ষীরাজ হয় তেপান্তরের মাঠে, সিন্ধু জলে সেটি হয় সপ্তডিঙা, আর আকাশে হয় পুষ্পক রথ। তাহলে আমরা পেলাম এর সঙ্গে পেলাম 2, এখানে এর সঙ্গে এখানে একটা 2 রয়েছে, এখানে একটা 2 রয়েছে। চলো দেখি, এর সঙ্গে 2,
বি এর সাথে 3, সি এর সাথে 4 এবং ডি এর সাথে 1, তাহলে এই প্রথম বিকল্পটি সঠিক। এর সাথে 2, বি এর সাথে মরুপথ, বি এর সাথে 3 মরুপথের সাথে উট, সি সিন্ধু জলের সাথে 4 সপ্তডিঙা এবং আকাশে পুষ্পক রথ, ডি এর সাথে 1, তাহলে প্রথম অপশনটি ঠিক। পরের প্রশ্নে যাব। মারিয়ায়ের কপালে দেওয়া হতো, মারিয়ায় মহামারীর দেবী পোটরাজ গল্প অবলম্বনে সেখানে মারিয়ায়ের কপালে দেওয়া হতো ক হলুদ চন্দন, খ হলুদ কুমকুম, গ চন্দন কুমকুম, নাকি ঘ শুধুই চন্দন। মারিয়ায়ের কপালে যেটি দেওয়া হতো সেটি হলো, মারিয়ায়ের কপালে যেটি দেওয়া হতো সেটি হলো খ হলুদ কুমকুম। মারিয়ায়ের কপালে দেওয়া হতো হলুদ কুমকুম। পরের প্রশ্ন, পোটরাজ নামক মূল গল্পটি যে ভাষায় রচিত তা হলো ক তামিল, খ তেলেগু, গ গুজরাটি, ঘ মারাঠি। পোটরাজ নামক মূল গল্পটি শঙ্কররাও খারাটের লেখা মূল যে গল্পটি সেটি যে ভাষায় রচিত সেটি হলো ঘ মারাঠি। মারাঠি ভাষায় রচিত দলিত সম্প্রদায়ের গল্প পোটরাজ। পরের প্রশ্ন, বিবৃতি। আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কারণ পোটরাজ হওয়ার প্রস্তাব শুনে সে দেবীকে ধন্যবাদ দিতে গিয়েছিল। পোটরাজ গল্পে এক পর্বে মোড়ল এবং সেই গ্রাম মণ্ডলের লোকেরা এসে দুর্পদকে বলে যায় যে পোটরাজ যখন অসুস্থ তার মানে দেবীর যে প্রকোপ পড়েছে গোটা গ্রামের উপর, দেবীর যাত্রা করাতে হবে আর সেজন্য পোটরাজকে দরকার। কিন্তু পোটরাজ যেহেতু অসুস্থ তাই তার ছেলে আনন্দকে পোটরাজ হতে হবে, পরবর্তী পোটরাজ হতে হবে এবং এই দেবীর যাত্রা করানোর দায়িত্ব নিতে হবে, দেবীকে গ্রামের বাইরে রেখে আসতে হবে যাতে গ্রামের উপর থেকে মহামারীর যে প্রকোপ সেটা সরে যায়। তো এটা শুনে বিবৃতি, আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কারণ পোটরাজ হওয়ার প্রস্তাব শুনে সে দেবীকে ধন্যবাদ দিতে গিয়েছিল। কারণটা বলা হয়েছে যে দেবীকে ধন্যবাদ দেওয়ার জন্য আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কথাটি কি পুরোপুরি ঠিক? চলো অপশনে দেখি। বলেছে ক বিবৃতি ও কারণ সত্য এবং আর এর সঠিক কারণ। না, বিবৃতি ঠিক, কারণটি কিন্তু ঠিক নয়। তাহলে বিবৃতি কারণ দুটো সত্য নয় এবং আর এর সঠিক কারণও নয়, তাহলে এটা হবে না। বিবৃতি ও কারণ সত্য কিন্তু আর এর সঠিক কারণ নয়। বলেছে দুটোই ঠিক, ঠিক কথাই, কিন্তু এটার সঠিক কারণ নয়। অর্থাৎ আর যে আনন্দ যে দৌড়ে দেবীকে ধন্যবাদ দিতে বেরিয়ে গিয়েছিল, আনন্দ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল দৌড়ে কারণ সে দেবীকে ধন্যবাদ দিতে চেয়েছিল, আর এর সঠিক কারণ নয়। আর এর সঠিক কারণ নয় এটা ঠিক, কিন্তু বিবৃতি ও কারণ দুটোই সত্য এই কথাটা ভুল, কারণ এই কথাটা ঠিক নয়। তাহলে দেখো, বিবৃতি সত্য কারণ মিথ্যা। হ্যাঁ, বিবৃতি সত্য কারণটা মিথ্যা। ঘ বিবৃতি ও কারণ উভয় মিথ্যা। না, বিবৃতি যেহেতু সত্য আর আনন্দ বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল এটা সত্য, সুতরাং এখানে বিবৃতি সত্য কারণ মিথ্যা। যদি এরকম থাকতো বিবৃতি সত্য কারণ মিথ্যা এবং আর এর সঠিক কারণ নয়, তাহলে এটা ঠিক হতো। এখানে যেহেতু বিবৃতি ও কারণ দুটোই সত্য বলেছে কিন্তু আর এর সঠিক কারণ নয়, তাই এটা হবে না। উত্তর যেটা হবে সেটা হলো বিবৃতি সত্য আর কারণ মিথ্যা। পরের প্রশ্ন, পাথরে ফাটলেও বাসা বানাতে আটকায়নি বলতে কবি বুঝিয়েছেন ক দুর্গম পর্বতে বাড়ি বানিয়েছেন, খ প্রতিকূল পরিস্থিতিতেও জীবন যুদ্ধে জয়ী হয়েছেন, গ পাহাড়ের গুহাতে থেকেছেন, ঘ যুদ্ধের ভয়ে পাথরের ফাটলে আশ্রয় নিয়েছেন। পাথরে ফাটলেও বাসা বানাতে আটকায়নি বলতে কবি যা বুঝিয়েছেন তা হলো প্রতিকূল পরিস্থিতিতেও তিনি এবং তার সঙ্গিনী জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। তাহলে উত্তর হবে খ প্রতিকূল পরিস্থিতিতেও তারা জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। পাথরে ফাটলে বাসা বানাতে আটকায়নি মানে পাথরের গুহাতে বাসা বানিয়েছেন বা দুর্গম পর্বতে বাড়ি বানিয়েছেন, ব্যাপারটা এরকম নয়। এর মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন তা হলো জীবনের যত প্রতিকূলতা এসেছে দুজনে মিলে লড়াই করে তাতে জয়ী হয়েছেন। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ রয়েছে সেটি হলো ক ক্যামেলিয়া, খ ক্রিসেন্থিমাম, গ কার্নেশন, নাকি ঘ টিউলিপ। তার সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ রয়েছে সেটি হলো কার্নেশন ফুল, অর্থাৎ অপশন গ কার্নেশন ফুল। এটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফোটে। পরের প্রশ্ন, চারণ কবি নামে খ্যাত ক অ্যান্টনি ফিরিঙ্গি, খ নিধুবাবু, গ মুকুন্দ দাস, ঘ নজরুল ইসলাম। চারণ কবি নামে যিনি খ্যাত তিনি হলেন বাংলা সাহিত্যে বাংলা গানের জগতে চারণ কবি হিসেবে যিনি খ্যাত তিনি হলেন গ মুকুন্দ দাস।
তারপরের প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ হলো ক কোরাস, খ ক্রন্দন, গ আনন্দ নাকি ঘ ভাব। জারি গান এক ধরনের লোকগান, বাংলার এক ধরনের লোকগান, যেখানে জারি শব্দের অর্থ হলো খ ক্রন্দন বা কান্না, ক্রন্দন। পরের প্রশ্ন, দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় নাম দুটি যে খেলার সঙ্গে যুক্ত তা হলো ক শুটিং, খ তীরন্দাজি, গ লন টেনিস নাকি ঘ সাঁতার। দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় এই নাম দুটি যে খেলার সঙ্গে যুক্ত তা হলো তীরন্দাজি, খ তীরন্দাজি। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিলেন, প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন ক আরতি সাহা, খ মিহির সেন, গ বুলা চৌধুরী, ঘ বিশ্বনাথ সাহা। প্রথম ভারতীয় হিসেবে এবং প্রথম বাঙালি হিসেবেও যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি হলেন খ মিহির সেন, খ মিহির সেন। এখানে একটা জিনিস একটু বলে রাখি, প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তিনি কিন্তু আরতি সাহা। তাহলে যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন তখন মিহির সেন, কিন্তু প্রথম মহিলা বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তখন উত্তর হবে আরতি সাহা। আর বিশ্বনাথ সাহা আরতি সাহার জীবনের প্রথম কোচ সম্পর্কে বিশ্বনাথ সাহা আরতি সাহার কাকা। যাই হোক, এখানে উত্তর মিহির সেন। পরের প্রশ্ন, মিল করো ক স্তম্ভ খ স্তম্ভ। ক স্তম্ভে রয়েছে দেখো ইনস্টিটিউট অফ, আচ্ছা এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, এই নিউক্লিয়ার ফিজিক্সটা আসলে এখানে হবে। হ্যাঁ, এই মাইনর মিস্টেকটা একটু ইগনোর করে যাও। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। বি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সি কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক, ডি সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা। এটা পুরো কথাটা একসঙ্গে, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা, ইন চিলড্রেন বিষয়ক গবেষণা। এখানে প্রশান্ত চন্দ্র মহলানবিশটা এখানে হবে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তাহলে দেখো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক এবং সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা। এবারে আমরা এদিকে কি কি নাম পেলাম, পেয়েছি সত্যেন্দ্রনাথ বসু, 2 পেয়েছি নীলরতন সরকার, 3 মেঘনাদ সাহা এবং 4 প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এখানে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন 3 নম্বর মেঘনাদ সাহা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তার প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক তিনি অবশ্যই বিশ্ব বরেণ্য বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। এবং 4 সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক যে গুরুত্বপূর্ণ গবেষণা সেটি করেছিলেন নীলরতন সরকার। তাহলে আমরা পেলাম ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাদ সাহা, তাহলে এ পেয়েছি 3, A3, বি পেয়েছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রশান্ত চন্দ্র মহলানবিশ 4, সি কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনককে পেয়েছি 1 সত্যেন্দ্রনাথ বসু C1 এবং সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা এটি আমরা পেয়েছি 4 নীলরতন সরকার। তাহলে এখানে দেখো ডি নম্বরকে পেয়েছি 2-এ, তাহলে এই খ নম্বর অপশনটি সঠিক। এটা একটু কষ্ট করে বুঝে নাও। 1 ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, 2 ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, 3 কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক এবং 4 অর্থাৎ ডি নম্বরে রয়েছে সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা। এখানে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা মেঘনাদ সাহা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রশান্ত চন্দ্র মহলানবিশ, কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক সত্যেন্দ্রনাথ বসু এবং সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা নীলরতন সরকার। পরের প্রশ্নে যাব। দুটি ভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ পরস্পরের সংস্পর্শে আসার পর দুটি ভাষায় যদি সমান্তরালভাবে থেকে যায় তখন তাকে কি বলা হয়? দুটি ভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ যখন পরস্পরের সংস্পর্শে আসে এবং দুটি ভাষায় সমান্তরালভাবে থেকে যায় সমাজে, তখন তাকে বলা হয় ক বিচ্যুতি, খ দ্বিভাষিকতা, গ কোড বদল নাকি ঘ সমান্তরাল। দুটি ভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ পরস্পরের সংস্পর্শে আসে যখন এবং দুটি ভাষায় যদি সমাজে প্রচলিতভাবে থেকে যায় তখন তাকে বলা হয় খ দ্বিভাষিকতা, দ্বিভাষিকতা, তখন তাকে বলা হয় দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম, বাইলিঙ্গুয়ালিজম।
বহুস্বরিতার প্রবক্তা হলেন ক মিখাইল বাখতিন, খ থমাস এলিয়ট, গ ব্লুমফিল্ড, ঘ উইলিয়াম জোন্স। বহুস্বরিতার প্রবক্তা হলেন, বহুস্বরিতার যিনি প্রবক্তা তিনি হলেন ক মিখাইল বাখতিন। মিখাইল বাখতিন। এই বহুস্বরিতা ব্যাপারটি শৈলী বিজ্ঞানের যে টুল, শৈলী নির্ধারণের যে পদ্ধতি, শৈলী নির্ধারণের পদ্ধতির একটি টুল, 5টি টুলের মধ্যে একটি টুল হলো বহুস্বরিতা। বহুস্বরিতা আখ্যা দিয়েছিলেন মিখাইল বাখতিন। পরের প্রশ্ন, মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, এই মতবাদের প্রবক্তা ক মিখাইল বাখতিন, খ স্যামুয়েল ওয়েসলি, গ সোসুর ফার্দিনান্দ দা সোসুর, ঘ নোয়াম চমস্কি। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার ব্যবস্থা, এই কথাটি যিনি বলেছেন তিনি বিখ্যাত ভাষা বিজ্ঞানী নোয়াম চমস্কি। তিনি এই সূত্রে ল্যাড এবং ল্যাসের কথা বলেছেন এবং মস্তিষ্কে ইউনিভার্সাল গ্রামার বা সর্বজনীন ব্যাকরণ সংরক্ষিত থাকে, এই প্রসঙ্গটিও তারই বক্তব্য, নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, মিল করো কম্পিত ধ্বনি, উষ্ম ধ্বনি, তাড়িত ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। এখানে রয়েছে ডয় বিন্দু র, র, ভ এবং তালব্য স। কম্পিত ধ্বনি, যে ধ্বনিটি উচ্চারণ করতে গেলে জিভ কেঁপে যায় সেটি হলো র। উষ্ম ধ্বনি, উষ্মা অর্থে শ্বাস বায়ু, শীষ ধ্বনি। উষ্ম ধ্বনির আরেক নাম শীষ ধ্বনি, সেই ধ্বনি হচ্ছে স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স বটে। তাড়িত ধ্বনি ডয় বিন্দু র, আর মহাপ্রাণ ধ্বনি যে ধ্বনি উচ্চারণ করার জন্য শ্বাসবায়ু বেশি পরিমাণে দরকার হয়, শ্বাসবায়ু বা প্রাণবায়ু বেশি পরিমাণে দরকার হয়, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি হলো ভ। তাহলে এখানে একটু দেখো, কম্পিত ধ্বনি র, তাহলে এ হলো 2, এ 2, এখানে দুটো রয়েছে, আচ্ছা দেখা যাক। বি হলো 4, বি 4, তাহলে এটা সি 1, সি 1 এবং ডি 3, ডি 3। তাহলে এখানে অপশন যেটি সঠিক, সঠিক বিকল্পটি হলো এখানে ঘ নম্বর, ঘ নম্বর বিকল্পটি সঠিক। আমরা পরের প্রশ্নে যাব। ধ্বনিতত্ত্বের রীতি অনুযায়ী ধ্বনিমূলকে যে চিহ্নটির দ্বারা চিহ্নিত করা হয়, ধ্বনিমূলকে প্রকাশ করা হয় যে চিহ্নের দ্বারা, সেটি হলো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নাকি দুটি বাঁকা দাগ বা স্ল্যাশ এবং ঘ থার্ড ব্র্যাকেট। ধ্বনিতত্ত্বের রীতি অনুযায়ী ধ্বনিমূলকে যে চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো এই দুটি বাঁকা দাগ। ধ্বনিমূলকে প্রকাশ করা হয় এই দুটি বাঁকা দাগ বা স্ল্যাশের সাহায্যে, আর সহজ ধ্বনিকে প্রকাশ করা হয় এই থার্ড ব্র্যাকেট দিয়ে। সহজ ধ্বনিকে প্রকাশ করার জন্য যদি এখানে ধ্বনিমূলের জায়গায় সহজ ধ্বনি থাকে তাহলে উত্তর কিন্তু এটা থার্ড ব্র্যাকেট, আর যদি ধ্বনিমূলকে প্রকাশ করা হয় তাহলে ধ্বনিমূলকে এই দুটো বাঁকা দাগের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা। 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি বা 3টি ব্যঞ্জন ধ্বনি নিয়ে তৈরি যুক্ত ব্যঞ্জনের সংখ্যা, 3টি ব্যঞ্জন ধ্বনি নিয়ে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা। যুক্ত ধ্বনি এবং উচ্চ ধ্বনি ব্যাপারটা তোমরা এলিট অ্যাপে যে শব্দার্থ তত্ত্বের ক্লাস রয়েছে সেখানে পেয়ে যাবে। তোমরা যুক্ত ধ্বনি এবং গুচ্ছ ধ্বনির তোমাদের যে গন্ডগোল, যে গুচ্ছধ্বনি কাকে বলে, যুক্তধ্বনি কাকে বলে, সেই সম্পর্কিত ডাউটটাও সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। তাহলে 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা ক 1টি, খ 3টি, গ 8টি নাকি ঘ 2টি। 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা 2টি, ঘ 2টি। 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা বাংলায় 2টি। পরের প্রশ্ন, একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ হলো ক জ্যোতি, ঘ দৈর্ঘ্য, গ শ্বাসাঘাত নাকি ঘ সবকটি। বাংলায় ধ্বনিতত্ত্বে যে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় সেটা হলো বাগধ্বনি, আর এই বাগধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, একটা বিভাজ্য ধ্বনি, একটা অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি আবার 4 প্রকার, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে শ্বাসাঘাত, একটা জ্যোতি এবং আর একটি লাস্ট সুর তরঙ্গ। এখানে দেওয়া নেই সেটি। জ্যোতি, দৈর্ঘ্য, শ্বাসাঘাত এবং সুর তরঙ্গ, এই 4টি হচ্ছে অবিভাজ্য ধ্বনির উদাহরণ। তাহলে এখানে যে 3টি দেওয়া রয়েছে এগুলি সবকটি অবিভাজ্য ধ্বনি, তাই এখানে উত্তরটি হবে ঘ সবকটি। পরের প্রশ্নে যাব। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ক অর্থাগার, খ রত্নাগার, গ সংগ্রহশালা নাকি ঘ অভিধান। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো খ রত্নাগার। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো খ নম্বর রত্নাগার। পরের প্রশ্ন, অভিধানে আমরা শব্দের যে অর্থ পাই তাকে কি বলি? তাকে বলি ক ব্যঞ্জনা, খ সাধারণ অর্থ, গ নিদর্শন নাকি ঘ খণ্ডিত অর্থ। অভিধানে আমরা শব্দের যে অর্থ পাই, যেভাবে অভিধানে শব্দের অর্থ পাই তাকে বলা হয় সাধারণ অর্থ, তাকে
যাকে বলা হয় সাধারণ অর্থ। খ সাধারণ অর্থ। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, গাং শব্দের আদি অর্থ হলো গঙ্গা, পরিবর্তিত অর্থ যে কোনো নদী। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, পরিবর্তিত অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থের সংকোচ, খ শব্দার্থের প্রসার, গ শব্দার্থের রূপান্তর, নাকি ঘ বিপরীতার্থকতা। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, পরিবর্তিত অর্থ যে কোনো নদী। এখানে গাং শব্দটিকে আগে একটা পার্টিকুলার নদী অর্থে ব্যবহার করা হতো, নির্দিষ্ট একটি নদী অর্থে। পরবর্তীকালে গাং শব্দের দ্বারা যে কোনো নদীকে বোঝানো হয়েছে, তার মানে শব্দের যে অর্থটা সেটা প্রসারিত হয়ে গিয়েছে। তাই এখানে গাং শব্দের পরিবর্তিত অর্থ যে কোনো নদী, এটি হলো শব্দার্থের প্রসার, অর্থাৎ খ শব্দার্থের প্রসার। এই গেল তোমাদের 40টি প্রশ্নের আলোচনা। এটি একটি মডেল প্রশ্ন, যেই ধরনের প্রশ্ন তোমাদের এবারের 3rd সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করো। এই ধরনের আরো প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এলিট অ্যাপে। ডেসক্রিপশন থেকে তোমরা এই এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। সেখানে আরো অনেকগুলো সেট, অনেক সাবজেক্টের সেট, অনেক স্টাডি মেটেরিয়াল, এছাড়াও সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ এমসিকিউ টেস্ট প্র্যাকটিস করতে পারবে। তোমরা সেইগুলো করতে থাকো, পরীক্ষায় খুব ভালো ফলাফল করো এবং ভালো থাকো। তোমাদের এবং এলিটের মিলিত পরিশ্রমে তোমাদের জীবনে সাফল্য আসুক, আমরা এই কামনাই করি। খুব ভালো থাকো, লেখাপড়াটা মন দিয়ে করো।